লৌকিক ভালোবাসার গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু ভূতের ভালোবাসা আমরা শুনেছি কি? চলুন আজকে আমরা সেই ভূতের ভালোবাসা নিয়ে একটা ছোট গল্প পাঠ করি। অলোক কৃষ্ণ চক্রবর্তীর লেখা গল্পের কাণ্ডারির চ্যানেলের আজকের আমাদের এই নিবেদন, ভূতের ভালোবাসা। চলুন আমরা সবাই মিলে শুনতে থাকি। উন্মুক্ত প্রান্তরের বুকে ঝড়, দুরন্ত ঝড়। আমরা তিনজন, অভয়, অমর আর আমি ফিরছি চৈত্র সংক্রান্তির মেলা থেকে। আমাদের গ্রাম থেকে মেঠো পথে মেলার দূরত্ব মাইল 7 হবে। রাস্তা ধরে গেলে আরও অনেক বেশি। তাই মাঠের মাঝখান দিয়েই যাতায়াত করতো সবাই। কেননা তখনকার দিনে পালকি আর গরুর গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ছিল না আমাদের এদিকে। সন্ধ্যার কিছু আগেই মেলা থেকে বেরিয়ে মাঠের মধ্য দিয়ে চলেছি আমরা। বিকেলের দিকে দু এক টুকরো ভব ঘুরে মেঘ হালকা বাতাসের ধাক্কায় উদাস মনে ঘুরে বেড়াচ্ছিল আকাশের গায়ে। কিন্তু তা যে শেষ পর্যন্ত গোটা আকাশ কালো করে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে কে জানতো। ধুধু মাঠের মাঝামাঝি আমরা তিনজন। এখন মেলার দিকে ফিরে গেলেও মাইল 2 হাঁটতে হবে, সামনেও তাই। কেননা 2 মাইলের আগে কোনো গ্রাম নেই। সুতরাং দুদিকের দূরত্বই যখন সমান, তখন সামনের দিকে এগিয়ে যাওয়াটাই স্থির করলাম। মাঠের মাঝখান দিয়ে সেই পথ ধরে এগিয়ে চলেছি আমরা। বাতাসের বেগে চলা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকাই দুঃসত্য। সে কি উন্মত্ত হাওয়ার মাতামাতি, গাছপালা সব দুলে দুলে সারা। মাঠের মধ্য থেকেই নজরে পড়ছে হাওয়ার বেগে দূরে বড় বড় গাছগুলো একবার মাটিতে নুয়ে পড়ছে, পরক্ষণেই আবার মাথা তুলে উঠছে আকাশের দিকে। সেই খ্যাপা বাতাসের সঙ্গে হাত মিলিয়ে আকাশ চেরা, চোখ ধাঁধানো বিদ্যুতের চমক আর বাজের গর্জন। তদুপরি রাশি রাশি ধুলো, বাতাসের ঝাপটায় ধুলোবালির উদ্দাম স্রোতে দৃষ্টিকে অন্ধ করিয়ে দেয় যেন। এই অবস্থায় কোনো ক্রমে মন্থর গতিতে এগিয়ে চলেছি আমরা। কিছুক্ষণের মধ্যে গোটা প্রান্তরের বুকে নেমে এলো এক অন্ধকারের কালো জবনিকা। চারিদিকে ডুবে গেল অসীম অন্ধকারের অতল গহরে। সর্বাঙ্গে সেই অন্ধকারের তীব্র স্রোতের স্পর্শ যেন অনুভব করছি আমরা সবাই। সামনে পেছনে ডাঁয়ে বাঁয়ে যেদিকে যতদূর চোখ যায় শুধু অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। নিরন্ধ্র অন্ধকারের নিশ্ছেদ্য জবনিকা ঠেলতে ঠেলতে এগিয়ে চলেছি তিনজন। চলতে চলতে একসময় মেঠো রাস্তায় হারিয়ে চষা জমির উপর দিয়ে এগিয়ে চলেছি আমরা। দেখতে দেখতে বৃষ্টির আবির্ভাব। সে কি বর্ষণ! প্রতিটি ফোঁটায় তীক্ষ্ণভাবে এসে বিঁধছে, গলে যাচ্ছে কর্ষিত মাটির সমস্ত চাঙড়। সেই কাদায় একবার পা পড়লে তুলতে যেন জীবন বেরিয়ে যায়। এই অবস্থায় কি চলা সম্ভব? তবুও চলেছি আমরা। শুনেছি এরকম দুর্যোগেই নাকি নানা বিপদ আপদ দেখা যায়। আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। কি ভীষণ রাত! সেই রোমহর্ষ ঘটনার কথা পরে আর ফাঁকা মাঠের বুকে নিবিড় কালো মসীকৃষ্ণ অন্ধকার আর বজ্র বিদ্যুৎ সহ প্রবল বর্ষণ, সঙ্গে উদ্দাম হাওয়া আর বড় বড় ডেলা ডেলা কাদা। তারই মধ্য দিয়ে যেতে যেতে পাগলা হাওয়ার প্রচণ্ড দাপটে মাঝে মধ্যেই বিচ্ছিন্ন হয়ে পড়ছি আমরা পরস্পরের থেকে। ডাকাডাকি হাঁকাহাঁকির পরে আবার মিলিত হচ্ছি। ইতিমধ্যে কে কতবার আছাড় খেয়েছি তার কোনো হিসেবও নেই। জলে কাদায় জামাকাপড় ভিজে একাকার, দেহ যেন আর বইছে না। এমন বিপদে কখনো পড়িনি। গুরুজনদের নিষেধ সত্ত্বেও কেন যে আজ আমরা মেলা দেখতে বেরিয়েছিলাম তাই ভাবছি। কপালে এখন কী যে আছে কে জানে। বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে, হাওয়ার তীব্রতাও বাড়ছে, বই কমছে না। ফলে হাড় কাঁপানো শীতে আমাদের অবস্থা রীতিমতো সঙ্গীন বলা চলে। তবুও চলতে হচ্ছে। সহসা বিদ্যুতের চমকে সামনের দিকে প্রচুর গাছগাছালি নজরে পড়ল। জঙ্গল বলেই মনে হয়। ঠিক সেই সময় কম্পিত কণ্ঠে অমর বলল, সর্বনাশ! এই যে সেই জায়গা, চলে এলাম মনে হচ্ছে। সাই দিল অভয়। কোন জায়গা? জিজ্ঞেস করলাম। পরে সব জানতে পারবি, ক্ষীণ কণ্ঠে জানালো অমর। পরে কেন, এখন? আমার কথা শেষ হওয়ার আগেই বলে উঠল অভয়। এখন চুপ কর।
ওরা যে কিছুটা গোপন করছে তা বেশ স্পষ্ট হয়ে উঠল আমার কাছে। কিন্তু কেন কেন এই গোপনীয়তা? ভাবতে গিয়ে সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল আমার। এই প্রসঙ্গে বলে রাখার প্রয়োজন, আমরা তিনজন বন্ধু হলেও ওরা আমার চেয়ে বয়সে বেশ বড়। তার মধ্যে অভয় আবার অমরের চেয়েও 2-1 বছরের বড়। ওদের দুজনেরই পৈতে হয়েছে, হয়নি আমারই। প্রবাদ আছে, গলায় যজ্ঞোপবীত থাকলে ভূত প্রেত নাকি স্পর্শ করতে পারে না। তাছাড়া অভয়ের সাহসের কথা লোকের মুখে মুখে, ভয় ডর কাকে বলে সে জানে না। অমরও বড় একটা ভীতু নয়, কিন্তু আমি তো ওদের মতো সাহসী নই। তাই এই পরিস্থিতিতে হাজারো ভয়ের চিত্র ভেসে উঠল আমার মনের পর্দায়। এমন সময়, এরকম যখন আমার মনের অবস্থা, ঠিক তখনই হঠাৎ বলে উঠল অভয়, শোন, এখান থেকে আমরা তিনজনে একসাথে হাত ধরে যাব। কারো হাত যেন কখনো খুলে না যায়। সাবধান, খুব সাবধান। এ কথা শুনে আমার অবস্থা আরও সঙ্গীন। কিন্তু উপায় কী? এই দারুণ ঝড় বৃষ্টির ভেতরে তো আর সারা রাত মাঠের মধ্যে বসে থাকা যায় না। তাই একসাথে হাত ধরে চলেছি আমরা। চলেছি ধীরে ধীরে, অতি সন্তর্পণে চলেছি তো চলেছি। আর কতটা হাঁটতে হবে? সকরুণ কণ্ঠে প্রশ্ন করলাম। এই বেশি না, এসে গেছি প্রায়, জানালো অভয়। মানে? সঙ্গে সঙ্গে অমরের ব্যগ্র প্রশ্ন। এইসব ব্যাপারে আসল জায়গায় ওরা কোনো ক্ষতি করতে পারে না। অভয়ের কথায় অমর চুপ করে গেলেও আমি কিন্তু চুপ থাকতে পারলাম না। কি বলতে চাস তোরা, খুলে বল তো। বেশ জোর করে এই কথাগুলো বেরিয়ে পড়লো আমার মুখ থেকে। হ্যাঁ, এমন কিছু নয়, চল এখানে গিয়ে বসে সব খুলে বলছি। জোরে জোরে পা চালিয়ে দিল অভয়। সহসা আবার আকাশটা ফালা ফালা করে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুৎ দীপ্তিতে বুঝলাম জঙ্গলটা খুব কাছাকাছি এসে গেছি আমরা। হ্যাঁ, বাঁচা গেল। এখানে একটু বসে ঝড় জল কমলেই রওনা দেবো আবার। যেন একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল অভয়ের। তাই ভালো, আমার এরও মন্তব্য। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এই জঙ্গল দেখেই তো তুই কেমন চমকে উঠলি। ও কিছু না, তোদের ব্যাপার স্যাপার না বোঝা দায়। মেলায় এসেছি, ভুল করেছি মনে হচ্ছে। কিছুই ভুল করিসনি, তোর নিজের কথাই তুই ভাবছিস। সবার অবস্থা তো এক। তোকে কি আমরা বিপদে ফেলবো? সহানুভূতির সুরে বলল অভয়। তাহলে এই জঙ্গলের ব্যাপারে চেপে যাচ্ছিস কেন? না না না, চাপার কিছু নেই, বস এখানে, বস বস বস, সব বলছি। গাছতলায় বসলাম আমরা তিনজন। তারপর অভয়ের মুখ থেকে ওই জায়গার কথা শুনে আমার বুক শুকিয়ে গেল। ভয়ে কিছু নেই, আশ্বাসবাণী উচ্চারিত হলো ওদের দুজনের কণ্ঠ থেকে। এই ঘোর অন্ধকারে, দুর্যোগের রাত্রে শ্মশানে বসে বলছিস ভয়ের কিছু নেই? আমার মাথায় তো কিছুই ঢুকছে না রে ভাই। হ্যাঁ রে, খোদ শ্মশানে প্রেতাত্মারা কোনো ক্ষতি করতে পারে না। উপদেশের সুর বেজে উঠল অভয়ের কণ্ঠে। এই রাখ তো তোর গল্প কথা, বিরক্তি প্রকাশ করলাম আমি। আচ্ছা অভয়, শুনেছি অপদেবতারা নাকি অনেক সময় ছদ্মবেশে আসে। ধূত তরি, তো ছদ্মবেশের নিকুচি করেছে। আলোচনার সময় পেলি না? অমরের কথায় রেগে উঠলাম। ঠিক আছে, এখন ওই সব কথাবার্তার দরকার নেই, চুপচাপ বস, একটু পরেই চলে যাব আমরা। জুবুথুবু হয়ে শ্মশানে বসে আছি আমরা তিনটে অসহায় প্রাণী। সামনে একটা প্রচণ্ড ঝিল, ঝিলের চারপাশে নানা রকমের ছোট বড় গাছ আর বুনো ঘাস। তাছাড়া চারিদিকে উন্মুক্ত প্রান্তর। দিনে এই পাশ দিয়ে খুব কম লোকই যাতায়াত করে, আর রাতে তো কথাই নেই, বড় একটা কেউ ঘেঁষে না। পরে জানতে পেরেছিলাম এই পথটা আমাদের আসার কথা নয়, ভুল করে এসে পড়েছিলাম আমরা। এখানে আসলে ঘটল এক অদ্ভুত ঘটনা। আমার মতো ভীতুর কথা তো বাদই দিলাম, ওই অভয় প্রদানকারী চরম সাহসী অভয়ের অবস্থাও তখন অবর্ণনীয়। আকাশের চেহারার কোনো পরিবর্তন হয়নি। তখনও তার বুকে জল ভরা মেঘ, বাজের তীব্র গর্জনের সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছে সমানে, বৃষ্টি পড়ছে একইভাবে। বাতাসের উন্মত্ততা কিছুটাই কমেনি। প্রেতাত্মার কান্নার মতো সাঁই সাঁই করে গাছপালা দুলিয়ে ঝিলের মিসকালো জলে ঢেউ তুলতে তুলতে চলেছে সেই দিগন্তের উপর দিয়ে। তার সঙ্গে একটানা ঝিঁঝির ডাক, একঘেয়ে ব্যাঙের চিৎকার। তদুপরি বড় বড় গাছগুলো ডালে ডালে জড়াজড়ি করে অতিকায় দৈত্যের মতো দাঁড়িয়ে আছে ভয়াল মূর্তিতে। তীব্র হাওয়ার বেগে প্রেত মূর্তির মতো দুলছে লতাগুচ্ছ। চারপাশে বিরাজ করেছে কেমন যেন এক ভয়ঙ্কর অস্বাভাবিকতা। মনে হয় বুঝি এই নীরব ধ্বংসের মুখ বুঝে অপেক্ষা করছে এখানে। হয়তো কোনো অশুভ আত্মা ভর করে আছে গোটা অঞ্চলটার উপর। বিচিত্র শব্দময় অন্ধকারে এই অদ্ভুত অপ্রাতীব্য পরিবেশে অজ্ঞাতেই বুঝি গা ছমছম করে ওঠে। অতি বড় সাহসীরাও ভয়ে রক্ত হিম হয়ে যায়।
হঠাৎ একটা দমকা হাওয়ায় চমকে উঠলাম আমরা, তেমন যেন একটা কান্নার আওয়াজ মনে হলো। তবে আচমকা ভয় পেলেও ব্যাপারটাই তেমন গুরুত্ব আরোপ করলাম না আমরা, কেননা ঝড় জলে নানা রকম শব্দ তো কানে আসেই। তাছাড়া ওই দুর্যোগে শ্মশানে বসে এই ধরনের কিছু একটা মনে হওয়া অস্বাভাবিক নয়। তাই ভাবলাম এমন কিছু না, হতে পারে আমাদের মনের ভুল। না না, মনের ভুল ঠিক নয়। আবারও শোনা গেল সেই একই আওয়াজ, তবে অস্পষ্ট। এ কি, এই যে সত্যি সত্যি কান্না! কোনো ভয় নেই, তোরা আমাকে জড়িয়ে ধরে থাক, গলায় পইতে থাকলে তোরা ওটা ছুঁতে পারে না। অভয়ের কম্পিত কণ্ঠে ক্ষীর স্বর প্রমাণ করল অভয় আগের অভয় নেই। কর্পূরের মতো উবে গেছে ওর দুর্জয় সাহস। তুই কতবার কত রকম কথা বললি। আগে বললি শ্মশানে অপদেবতার কোনো ক্ষতি করতে পারে না, এখন বলছিস গলায় পইতে থাকলে ওরা ছুঁতে পারে না। তারপর আবার কী যে বলবি কে জানে। এই আতঙ্কের মধ্যেও আমি আর চুপ থাকতে পারছি না। আমার কথা শেষ হতে না হতেই কানে এলো মিউ মিউ। সর্বনাশ, এই যে বিড়াল ছানার কান্না! তাহলে অমরের কথাই তো ঠিক, প্রয়োজনে ছদ্মবেশে ধরতে পারে অপচ্ছায়ারা। ক্রমশ মার্জার শাবকের ক্রন্দন একেবারে স্পষ্ট হয়ে উঠল। না, আর কোনো সন্দেহের অবকাশ নেই। ছদ্মবেশে প্রেত জনি আসছে। তিনজনের সর্বাঙ্গ তখন কাঁপছে। অভয় প্রদানকারী অভয়ের অবস্থাও রীতিমতো শোচনীয়। তার কম্পিত কণ্ঠ থেকে অস্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার কি? এই তোরাও আমার সঙ্গে বল। কোনো ক্রমে বলে উঠল অভয়। শুরু করলাম আমরাও। প্রকৃতির বিচিত্র ধ্বনি ছাপিয়ে ক্রমশ কান্নার আওয়াজ স্পষ্ট থেকে স্পষ্টতর হতে লাগলো। মনে হলো আমাদের কাছে এগিয়ে আসছে মায়াবিনী। মিউ মিউ। কে যেন একেবারে কাছে এগিয়ে এসেছে। না, দূরত্ব বলে তেমন কিছু নেই বললেই চলে। এখন উপায় আর কি, এই শ্মশানেই বুঝি আজ সব শেষ। আমার মাথায় তখন রাশি রাশি এলোমেলো চিন্তা। প্রায় বাকশক্তি হারিয়ে ফেলেছি আমরা তিনজনই। আবার মিউ মিউ। ব্যাস, সব শেষ। মনে হলো কে যেন আমার দেহ স্পর্শ করেছে প্রেতাত্মাটা। আমি তখন আমার মধ্যে নেই। আমার সমস্ত অনুভূতি, সমস্ত চেতনা বুঝি তালগোল পাকিয়ে যাচ্ছে। চলেছে আমার গা ঘেঁষে একটানা মিউ মিউ শব্দ। কথাই বলে বিপদে পড়লে বাঘেরও ভয় থাকে না। আমারও তাই হলো। মরছি যখন, তখন শেষ দেখেই মরব। হঠাৎ বেপরোয়াভাবে ঘুরেই থাবা মারলাম প্রেতাত্মাটার গায়ে। কিন্তু এ কি, এ তো ভূত প্রেত নয়, সত্যি সত্যি বিড়াল ছানা। ঘাম দিয়ে যেন জ্বর ছাড়লো আমার। বিড়াল বাচ্চাটাকে হাতে নিয়ে ওদেরকে বললাম, এই বুঝি অশরীরী আত্মার ছদ্মবেশ? এ সত্যি বিড়ালের বাচ্চা? একসঙ্গে জিজ্ঞাসা করলো অভয় আর অমর। দেখ না। বিড়াল বাচ্চার গায়ে হাত দিয়ে ওরা বলে উঠল, দুধ তৈরি। মুহূর্তে বেড়ে গেল আমাদের তিনজনের মনোবল। মা ভই বলে উঠে দাঁড়ালাম তিনজনই। ইতিমধ্যে আকাশের অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। বৃষ্টির জোর অনেকটা স্তিমিত। মাতাল হাওয়ার মাতামাতি আগের মতো আর নেই। তবে বিদ্যুতের চমক আর বাজের গর্জন বড় একটা ভাটা পড়েনি। তাহলেও আমরা তিনজন শ্মশান ছেড়ে মাঠের রাস্তা ধরলাম। এখন থেকে বাড়ির দূর ৩-৪ মাইল। স্থির করলাম রাতে আর বাড়ি ফিরব না, কেননা মাইল খানিকের মধ্যেই আমার দিদির শ্বশুর বাড়ি। রাতটা ওখানে কাটিয়ে কাল ভোরেই রওনা দেব। মাঠের মাঝখানে গিয়ে হেঁটে চলেছি আমরা। সহসা মনে হলো কে যেন আমাদের পিছনে পিছনে আসছে। সে যেই আসুক, ভয় কি? এখন আমরা রীতিমতো বীরপুরুষ। ওসব ভূত প্রেত আর মানি না, যত সব কুসংস্কার। কিন্তু তবুও যেন কেমন অস্বস্তি বোধ হচ্ছে। পায়ের শব্দটা বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। জানি চোর ডাকাত হতে পারে। হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস আমার চোখে মুখের উপরে আছড়ে পড়ল। মরমর করে একটা গাছ ভাঙার শব্দ কানে এলো। পেছনে পায়ের শব্দ আরও স্পষ্ট হলো। কি ব্যাপার! তিনজনই একসাথে পিছন ঘুরে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকে উঠল আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। এ কি শম্ভুদা, তুমি এখানে? সমস্বরে বলে উঠলাম আমরা তিনজন। হ্যাঁ, তোমাদেরকে দেখেই তো চলে এলাম। এই ঝড় জলে রাতে যখন তখন বিপদ হতে পারে। এখন দিদির বাড়ি যাবে তো, চলো আমার সাথে। শম্ভুদা মানে শম্ভু মণ্ডল, দিদির বাড়ির দীর্ঘদিনের বিশ্বস্ত দারোয়ান। পাশের গ্রামেই ওর বাড়ি। তাও সপ্তাহে একদিন বাড়ি যায় কি না। এত প্রভুভক্ত, ভারী মিষ্টি স্বভাবের মানুষ। সবাইকেও ভালোবাসে, ওকেও সবাই ভালোবাসে। তবে আমার প্রতি ওর একটা আলাদা দুর্বলতা কারো অজানা নয়। শম্ভুদা আমাকে দারুণ ভালোবাসে। বলতে গেলে একরকম নিজের ছেলের চেয়েও বেশি স্নেহ করে। ছোটোবেলায় দিদির বাড়িতে বেড়াতে এলেই আমাকে কাঁধে চড়িয়ে সারা গ্রাম ঘুরিয়ে বেড়াতো। নিজের বাড়িতে নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়াতো। স্নান করার সময় পুকুরে নেমে আমাকে পিঠের ওপর নিয়ে সাঁতার কাটতো।
গাছে উঠে আতা, কুল, পেয়ারা, জামরুল পেড়ে দিত। নিজের কাজ ফেলে সত্যিই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তো। এই জন্য আমি কি কম বকুনি খেয়েছি ও বেচারা? ওর যে স্বভাব আজও বদলায়নি। তাই এই দুর্যোগে শম্ভুদার আবির্ভাব যেন হাতে চাঁদ পেলাম। শম্ভুদা, তুমি আগে চলো, আমরা পেছনে পেছনে যাচ্ছি। তাই ভালো। আমার কথায় সাই দিয়ে চকিতে সামনে চলে এলো ও। যেতে যেতে শম্ভুদাকে বিড়াল শাবকের কাহিনী বললাম। সব শুনে শম্ভুদা বলল, এভাবে নিজেরা কখনো বেরোবি না, কখন যে কি হয় বলা যায়, ভাগ্যিস আমি দেখেছিলাম। কথা বলতে বলতে এগিয়ে চলেছি আমরা। দিদির বাড়ির সামনে আসতেই সহসা শম্ভুদা বলল, তোমরা বাড়ি যাও, আমি একটা জরুরি কাজ সেরে আসছি। মিলিয়ে গেল শম্ভুদের রাতের অন্ধকারে। তখন ঝড় বৃষ্টি খানিকটা ঝিমিয়ে পড়লো, একেবারে শেষ হয়নি। তাই বেশ কিছুক্ষণ ডাকাডাকি হাঁকাহাঁকির পরে বাড়ির দরজা খুলল। তোরা এই ঝড় জলের মধ্যে এত রাত্রিরে? দরজা খুলতে খুলতে দিদি সবিস্ময় জিজ্ঞাসা। তবু কপাল ভালো দিদি, শম্ভুদার সাথে পথে দেখা হয়েছিল, তা না হলে পৌঁছতে রাত কাবার হয়ে যেত। এ কার কথা বলছিস? ভ্রু কুঞ্চিত হয়ে উঠল দিদির। আরে তোমার ওই পুরনো ভৃত্য, মানে শম্ভুদা। হ্যারিকেনের আলোয় নজর পড়ল, দিদি যেন কেমন চমকে উঠল। খাবার সময় সব কথা খুলে বললাম আমরা। শুনতে শুনতে দিদি যেন কেমন হয়ে পড়ল। কথাটা শেষ হতেই সহসা দিদি বলে উঠল, আমার কাছে তোরা শুবি? তখন থেকে শম্ভুদাকে না দেখে জিজ্ঞাসা করলাম, কই গো দিদি, শম্ভুদা তো এখনো এলো না? আসবে কোত্থেকে, গত পরশু তো কলেরাতে মারা গেছে। হ্যাঁ? বিস্ময়ে চমকে উঠলাম আমরা তিনজন। এতক্ষণ মনে হলো শ্মশানের পাশে ঘুটঘুটে অন্ধকারে শম্ভুদা কি করে চিনল আমাদের। শম্ভুদা মরেও রক্ষা করলো আমাদের, প্রমাণ করলো তার স্নেহ ভালোবাসা বিন্দুমাত্র কমেনি।